নমস্কার বন্ধুরা, গতকালকে আমি রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজ রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রনীতি, রাষ্ট্রদর্শন এবং রাষ্ট্রতত্ত্বর উপরে আলোচনা করব। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও আলোচনার ক্ষেত্রে পরিপ্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞানের এই নামকরণের সমস্যাটি স্বাভাবিকভাবে এসে পড়ে। বিভিন্ন দৃষ্টিভঙ্গির থেকে আমরা যখন দেখি যে রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রটিকে কখনো রাষ্ট্রনীতি, কখনো রাষ্ট্রদর্শন, কখনো রাষ্ট্রতত্ত্ব এবং কখনো বা রাষ্ট্রবিজ্ঞান হিসাবে কিন্তু অভিহিত করা হয়েছে এবং এসবের পারিভাষিক শব্দের বিভিন্নতার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা ক্ষেত্র পরিধি সম্পর্কে কিন্তু বিভিন্ন আশঙ্কা থেকে যায়। ইউরোপীয় সাংবাদিক তথা রাষ্ট্রবিজ্ঞানী জেলিনেক এর মতানুসারে অন্যান্য সামাজিক বিজ্ঞানের তুলনায় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে সঠিক নামকরণের কিন্তু অধিক সমস্যাধীন। রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রনীতি, অনেক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রনীতি বলেছেন। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটল এর রাষ্ট্র সম্পর্কিত কালজীয় গ্রন্থটি কি রাষ্ট্রনীতি সিজউইক, লর্ড অ্যাক্টন, জেলিনেক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে কি বলেছেন, রাষ্ট্রনীতি শব্দটা কিন্তু ব্যবহার করেছেন। গ্রিক শব্দ পলিস থেকে ইংরেজি পলিটিক্স শব্দটি উৎপত্তি হয়েছে। পলিসের এই গ্রিক শব্দটির দ্বারা নগরকে বোঝানো হতো। তো পলিস মানে কি হচ্ছে নগর রাষ্ট্র। নগর যে এই গ্রিক শব্দর পলিস কথাটা মানেটা কি নগর। প্রাচীনকালে গ্রিকদের কাছে নগরই ছিল কি রাষ্ট্র এবং নগর রাষ্ট্রকে বলা হতো সিটি স্টেট। নগর রাষ্ট্রকে কি বলা হতো, সিটি স্টেট। সুতরাং এদিক থেকে নগর রাষ্ট্র ও তার সমস্যাদি সম্পর্কিত আলোচনায় কি রাষ্ট্রনীতি। তাহলে অ্যারিস্টটল, তারপরে লর্ড অ্যাক্টন, জেলিনেক এরা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পরিবর্তে কি ইউজ করেছেন, রাষ্ট্রনীতি। এখন অধিকাংশ রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রনীতি শব্দটি ব্যবহার করার বিরুদ্ধে। অ্যারিস্টটলের আমলে গ্রিক দেশের রাজনৈতিক ব্যবস্থা ছিল নগর রাষ্ট্রভিত্তিক। তাহলে সেই সময় কিন্তু গ্রিক রাষ্ট্রটা নগর রাষ্ট্রভিত্তিকের মানে নগর কেন্দ্রিক কিন্তু রাষ্ট্র পরিচালিত হতো। এখন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি নগর রাষ্ট্রের সংকীর্ণ সীমাকে কিন্তু অনেক আগেই কিন্তু অতিক্রম করে গেছে। বর্তমানে এক একটি রাষ্ট্রের বিস্তৃতি, ভৌগোলিক পরিধি ও কোটি কোটি অধিবাসীদের নিয়ে সাধারণ আমরা ভারতবর্ষের কথা চিন্তা করলে আমরা দেখতে পারি যে আমাদের ভারতবর্ষ বিশাল আকৃতি এক গণতান্ত্রিক দেশ, যেখানে 100-150 কোটির মতন অধিবাসী নিয়ে, জনগণ নিয়ে আমরা বসবাস করি এবং এর আয়তন, এর পরিধি আমরা দেখতে পাই যে নতুন নতুন কিন্তু এর দিগন্ত সৃষ্টি হয়েছে। তেমনি সৃষ্টি হয়েছে নতুন নতুন সমস্যারও। তার ফলে রাজনৈতিক জীবনে ক্রমশ জটিলতা বৃদ্ধি পেয়েছে। আধুনিক রাষ্ট্রের আকৃতি, প্রকৃতি সব কিছুর দিক দিয়ে কিন্তু গ্রিক নগর রাষ্ট্র থেকে কিন্তু ভীষণ আলাদা। এই সমস্যা বহু এবং জটিল এবং সমস্যাগুলো কিন্তু এখনকার রাষ্ট্র আর পুরাতন রাষ্ট্রের সাথে কিন্তু একদমই মিল খায় না। আর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে এই রাষ্ট্র যে আলোচনা তা হওয়া উচিত। তাই আলোচ্য শাস্ত্রটিকে রাষ্ট্রনীতি অপেক্ষা রাষ্ট্রবিজ্ঞান বলাই বেশি পক্ষপাতী। এখন রাষ্ট্রনীতি বলতে ব্যবহারিক রাজনীতি বা রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি উপায় বা কলা কৌশলকে বোঝানো হয়। পোলক রাষ্ট্রনীতিকে দুভাগে বিভক্ত করেছে, রাষ্ট্রতত্ত্বনীতি আর ব্যবহারিক রাষ্ট্র। তত্ত্বগত রাষ্ট্রনীতিতে রাষ্ট্র, সরকার, আইন ও সংযুক্ত অন্যান্য বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু তত্ত্বগত আলোচনা করে। আর ব্যবহারিক দিকে কি, ব্যবহারিক দিকে হচ্ছে রাষ্ট্রর রাজনীতি, স্বার্থসিদ্ধি, পন্থা, পদ্ধতি আলোচনায় কিন্তু ব্যবহারিক রাজনীতির অন্তর্ভুক্ত। তাহলে তত্ত্বগততে কি আছে, সরকার, আইন এবং সংযুক্ত অন্যান্য বিভিন্ন বিষয়। আর ব্যবহারিক দিকে কি আছে, রাষ্ট্রের যে পন্থা আলোচনা, ব্যবহারিক যে কর্মপন্থা সেগুলো কিন্তু আলোচনা করা হয়। বস্তুতপক্ষে ব্যবহারিক রাজনীতি বলতে যা বোঝায় রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রে তা স্বতন্ত্র ও সংকীর্ণ। শুধু রাষ্ট্রনীতি বলতে বর্তমানে এই ব্যবহারিক রাজনীতিকেই কিন্তু বলা হয়। বিভিন্ন দেশে
বিভিন্ন সময় এমনকি একই দেশে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু ব্যবহারিক রাজনীতি পার্থক্য থাকে। আমরা ভারতবর্ষের রাজনীতিতে এগুলো কিন্তু সচরাচর পরিলক্ষিত করে থাকতে পারি, এবং রাজনীতিতেই কিন্তু আমরা বিভিন্নতার কিন্তু বিভিন্ন দলের মধ্যে খুবই দেখতে পারি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বগত আলোচনা সকল দেশের সমান গুরুত্বপূর্ণ, তবে মতাদর্শ বিচারে তত্ত্বগত আলোচনাতে বিভিন্ন রকম ঝোঁক দেখা যায়। ব্যবহারিক রাষ্ট্রনীতি ছাড়া তত্ত্বগত রাজনীতি বিষয়বস্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত। সুতরাং রাষ্ট্রনীতির ধারণা অপেক্ষাকৃত সংকীর্ণ এবং রাষ্ট্রবিজ্ঞানের ধারণা কি অপেক্ষাকৃত কি ব্যাপক ও সম্প্রসারিত। তাহলে রাষ্ট্রনীতি শব্দটি প্রধানত প্রাত্যহিক রাজনীতি ও রাজনীতিক কার্যকলাপের মধ্যেই প্রবাহকেই বোঝায়। গার্নার রাষ্ট্রনীতি শব্দটি ব্যবহারের বিরুদ্ধে, গার্নার কিন্তু এটা সাপোর্ট করেনি। অনেকের মতে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রনীতি নামে অভিহিত করার ক্ষেত্রে আপত্তি ওঠার সঠিক কোনো কারণ নেই। গ্রিক পণ্ডিত অ্যারিস্টটলের কথা বাদ দিলে আধুনিক ব্রিটিশ পণ্ডিত হ্যারল্ড ল্যাস্কি লিখিত দুটি বিখ্যাত গ্রন্থের নাম হলো এই ইন্ট্রোডাকশন টু পলিটিক্স এবং গ্রামার অফ পলিটিক্স। মার্কিন লেখক ল্যাসওয়েলস এর বিখ্যাত গ্রন্থের নাম পলিটিক্স, হু, গ্রেট, হোয়াট, হোয়েন অ্যান্ড হাউ। অ্যারিস্টটল ও ল্যাস্কির গ্রন্থগুলি বিষয়সূচির বিচার করলে রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা নির্ধারণ করা হয় তার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে। তবে বাংলায় রাষ্ট্রবিজ্ঞান শব্দটি রাষ্ট্রনীতির অপেক্ষায় বেশি কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আমরা রাষ্ট্রনীতি কথাটা কিন্তু বাংলায় কিন্তু আমরা ব্যবহার করি না। রাষ্ট্রবিজ্ঞান ও রাষ্ট্রদর্শন। রাষ্ট্রবিজ্ঞানকে অনেকে কি বলে রাষ্ট্রদর্শন বা পলিটিক্যাল ফিলোসফি নামে কিন্তু বলে থাকেন। এবার তত্ত্বগতভাবে রাষ্ট্র দার্শনিক তাৎপর্য বিশ্লেষণ করা হলে রাষ্ট্রদর্শনের মূল উদ্দেশ্য। রাজনৈতিক জীবনে ব্যবহারিক বিষয় সম্পর্কে কোনো আলোচনা এই শাস্ত্রে থাকে না। রাষ্ট্রের উদ্ভব, বিবর্তন, প্রকৃতি, কার্যাবলী, সংগঠনের রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্ক, নাগরিকের অধিকার, কর্তব্য, এইসব কিন্তু রাষ্ট্রদর্শনের আলোচনার মধ্যেই আছে। এবং রাষ্ট্রনৈতিক সংগঠনের তাদের কার্যাবলী, কার্যপদ্ধতি প্রভৃতি বিষয়েরা এখতিয়ারের বাইরে। এবার বস্তুত রাষ্ট্রদর্শনের আলোচনা ভাবভিত্তিক। রাষ্ট্রের ব্যবহারিক আলোচনা রাষ্ট্রদর্শনের অন্তর্ভুক্ত হয় না। রাষ্ট্রদর্শনের আলোচনায় কি ঔচিত্য, অনৈচিত্য, নীতিমূলক বিষয় অন্তর্ভুক্ত হয়। রাষ্ট্রের প্রকৃতি, ভালো মন্দের দিকে, রাষ্ট্রের কি করা উচিত বা কি করা উচিত নয়, নীতিশাস্ত্রের মতন এই নির্দেশমূলক বিষয়গুলো কিন্তু রাষ্ট্রদর্শনে বর্তমান থাকে। রাষ্ট্রবিজ্ঞানকে যারা রাষ্ট্রদর্শন বলতে চান না তাদের মতানুসারে রাষ্ট্রদর্শন রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় মাত্র। আর রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা ক্ষেত্রে অনেক বেশি ব্যাপক। আর রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রের মৌলিক প্রকৃতি, আদর্শ, লক্ষ্য, বিবর্তন প্রভৃতি দার্শনিক বিষয়ের সঙ্গে সঙ্গে সরকারের গঠন, কার্যাবলী, প্রশাসনিক বিষয়ের বিভিন্ন রকমের সমস্যা, রাষ্ট্রের পরিচালনার ক্ষমতা, এগুলো কিন্তু আলোচনা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পারি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় বিষয়বস্তু দুই ভাগে ভাগ করা যায়। একটি ভাগ হলো দার্শনিক বা উদ্দেশ্যমূলক এবং বর্ণনামূলক। রাষ্ট্রের বর্ণনামূলক আলোচনায় বস্তুগত, নৈব্যক্তিক এবং বৈজ্ঞানিক, অপরদিকে উদ্দেশ্যমূলক নির্দেশমূলক আলোচনা নৈতিক, ঔচিত্য, অনৈচিত্য আধিক্য দেখা দেয়। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় উভয় ধরনের বিষয়বস্তু আছে। যেমন রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক আলোচনার মধ্যেই কিন্তু আলোচনার সীমাবদ্ধ, আর রাষ্ট্রবিজ্ঞান কিন্তু সব কিছু রাষ্ট্রদর্শনের অন্তর্ভুক্ত নয় এবং রাষ্ট্রদর্শনের রাষ্ট্রবিজ্ঞানের অংশ মাত্র। তাই প্রকৃত প্রস্তাবে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে রাষ্ট্রদর্শন ও রাষ্ট্রনীতি উভয়বিধ আলোচনায় থাকে। তাই আমরা রাষ্ট্র ও সরকারের সংক্রান্ত যাবতীয় বিজ্ঞানসম্মত আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞান। তাই আমরা বলতে পারি রাষ্ট্রবিজ্ঞানের নামকরণটাই বেশি সার্থক।
তারপরে কি আছে রাষ্ট্রবিজ্ঞান না রাষ্ট্রতত্ত্ব। এবার দেখো প্রথমে কি চলে গেল রাষ্ট্রনীতি, এবার দর্শন, এবার এখন আসছে রাষ্ট্রতত্ত্ব। রাষ্ট্রবিজ্ঞানীরা অনেক সময় রাষ্ট্রতত্ত্ব হিসাবেও কিন্তু নামকরণ করেছে। এবার রাষ্ট্রতত্ত্ব বলতে কি রাষ্ট্রনৈতিক যে সম্পর্কিত বিভিন্ন ধারণা সমস্যাদি সম্পর্কে নির্দিষ্ট কোনো তাত্ত্বিক ব্যাখ্যা, যে তত্ত্বগত বিশ্লেষণ, যে রাষ্ট্র দর্শনের আলোচনায় কিন্তু সম্পর্কযুক্ত। উৎপত্তি প্রকৃতি সম্পর্কিত হেগেলীয় ও মার্ক্সীয় তাত্ত্বিক ব্যাখ্যা, যে মার্ক্সের যে তত্ত্বগত ধারণা, হেগেলের যে তত্ত্বগত ধারণা, এই ধারণাগুলো কিন্তু এই রাষ্ট্র দার্শনিক দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু আলোচিত হবে। রাষ্ট্রতত্ত্ব তখনই যখন রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় শুধু তত্ত্বগত বিচার বিশ্লেষণই কিন্তু থাকে। রাষ্ট্রবিজ্ঞানের একটা বর্ণনামূলক ও ব্যবহারিক দিকও আছে, রাষ্ট্রতত্ত্বে কিন্তু সেটা নেই। আর আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার পরিধি কিন্তু অনেক বিস্তৃত হয়েছে এবং যার রাষ্ট্রতত্ত্বের শব্দটির দ্বারা রাষ্ট্রবিজ্ঞানের সামগ্রিক রূপটি কিন্তু ব্যক্ত হয় না। আলোচ্য শাস্ত্রচিতে রাষ্ট্রতত্ত্বের পরিবর্তে কিন্তু আমরা কি বলতে পারি রাষ্ট্রবিজ্ঞান বলাই শ্রেয়। রাষ্ট্রের যত আলোচনা আছে সব আলোচনা শুধু একটা নির্দিষ্ট দর্শনের উপরে, একটা নির্দিষ্ট তত্ত্বের উপরে আবার নির্দিষ্ট নীতির ওপরে কিন্তু নির্ভরশীল নয়। আজকে তোমরা যখন দেখবে যে একটা ভারতবর্ষে যখন বিভিন্ন দলে বিভিন্ন রকমের নীতি থাকে এবং এই নীতির উপর ভরসা করে তারা কাজ করে থাকে, তাহলে সেগুলো তো রাষ্ট্রের অন্তর্ভুক্ত কর্মকলাপই এবং এগুলোই তো রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়। তাহলে নীতি দর্শন ও তত্ত্ব এগুলো যদি ভিন্ন ভিন্ন হয় এবং বিভিন্ন রকমের আমরা দেখতে পারি, তাহলে সেখানে আলোচনার পরিধির ক্ষেত্রে একটা নির্দিষ্ট নাম দিয়ে কিন্তু আমরা আলোচনা করতে পারি না। তাই একে রাষ্ট্রবিজ্ঞান বলাই শ্রেয়। এখন পরদিন আমি আরও এর বিষয়ে বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রটা কতটা আরও পরিধি যে ব্যাপকতর সেটার উপরে আলোচনা করব। ধন্যবাদ।